সুপ্রভাত বন্ধুরা। আজ 16 জানুয়ারি শুক্রবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। আজকের মুখ্যবার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। দেখে নেব আন্তর্জাতিক সংবাদ। গ্রিনল্যান্ডে দূতাবাস খুলবে ফ্রান্স। বুধবার এক বিবৃতিতে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল ব্যারট বলেছেন, ফ্রান্স আগামী 6 ফেব্রুয়ারি গ্রিনল্যান্ডে একটি দূতাবাস খুলবে। তিনি এই পদক্ষেপকে ডেনিশ ভূখণ্ডের ওপর একটি কৌশলগত রাজনৈতিক সংকেত বলে অভিহিত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি গ্রিনল্যান্ড দখলের হুমকি দেওয়ার পর এমন পদক্ষেপের কথা জানালো ফ্রান্স, খবরের সূত্র এফপিএফ সংবাদ মাধ্যম। ইরানে বিক্ষোভে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া ইরফান সুলতানির মৃত্যুদণ্ড বুধবার কার্যকর করা হয়েছে বলে জানা গেছে। তার বয়স 26 বছর। নরওয়ে ভিত্তিক এনগো অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস এই খবর জানিয়েছে। প্রতিষ্ঠানটি ইরান ও কুর্দিস্তানে মানবাধিকার পরিস্থিতি নিয়ে কাজ করে। এর আগে গত বৃহস্পতিবার নিজ বাড়ি থেকে ইরফানকে গ্রেপ্তার করা হয়। এক সপ্তাহের কম সময়ের মধ্যে তার বিচার, দোষী সাব্যস্ত করা এবং সাজা দেওয়ার প্রক্রিয়া শেষ করা হয়। ইরানে সামরিক হস্তক্ষেপের জন্য যুক্তরাষ্ট্র অজুহাত তৈরির চেষ্টা করছে বলে মঙ্গলবার অভিযোগ করল তেহরান। ইরান জুড়ে চলা ব্যাপক বিক্ষোভ, প্রাণঘাতী দমন-পীড়ন চালানোর পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকির পর তেহরান এই অভিযোগ তোলে। ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র যদি তাদের ওপর কোনো হামলা চালায় তবে মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের ঘাঁটি থাকা মার্কিন ঘাঁটিগুলোয় পাল্টা আঘাত হানবে ইরান। বিক্ষোভকারীদের সমর্থন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার হুমকি দেওয়ার পর বুধবার রয়টার্সকে এক ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা একথা জানিয়েছেন। ধ্বংসতোরণ পেরিয়ে আলোর পথে ছায়ানট। গ্রিক পুরাণে বর্ণিত পাখির মতোই টুকরো হয়ে যাওয়া সেতার, হারমোনিয়াম, তানপুরার ছাই থেকে জেগে উঠেছে ছায়ানট। প্রবেশদ্বারের ডান দিকে বকুলতলার মুখে লাগানো আগুন এখন নিভে গিয়েছে। হয়তো ঘাতকের দলের কাছে পিঠে রয়েছে গা ঢাকা দিয়ে। আবার কোথাও অদৃশ্য রিমোটের সংকেত পেলেই ঝাঁপিয়ে পড়ে তছনছ করতে চাইবে বাংলা গানের সত্তা। তবুও আজ ছায়ানট পাঁচিল টপকে ধানমান্ডির এই 7 মসজিদ রোড ছাপিয়ে গোটা শহরে ছড়িয়ে পড়েছে সুরেলা প্রতিবাদের এই ভাষা। প্রতিরোধের এই পাল্টা আগুন এখানে দ্বিগুণ জ্বলতে শুরু করেছে। কানে আসছে কচি কণ্ঠের সম্মিলিত আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, যা এই পরিবেশে বাংলাদেশবাসীর অনেকেরই শুনতে লাগছে মন্ত্রের মতো। উত্তেজনার কেন্দ্র রাখাইন। বাংলাদেশের সীমান্তে গৃহযুদ্ধের ছায়া। মায়ানমারে রাখাইন রাজ্যে চলমান ত্রিমুখী সংঘর্ষের প্রভাব পড়েছে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে। সীমান্ত পেরিয়ে আসা গুলিগোলা ও মাইনের জেরে আহত হচ্ছেন সাধারণ মানুষ। আতঙ্কে দিন কাটাচ্ছেন টেকনাফ ও সংলগ্ন এলাকার বাসিন্দারা। প্রতিবেদন অনুযায়ী সোমবার বাংলাদেশ মায়ানমার সীমান্ত এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয় 9 বছরের এক বাংলাদেশি শিশু। আসছি দেশের খবরে। মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচন ঘিরে তৈরি হলো বিতর্ক। এবার বিএমসি নির্বাচনে প্রথমবারের মতো PADU অর্থাৎ প্রিন্টিং অক্সিলিয়ারি ডিসপ্লে ইউনিট ব্যবহার করা হচ্ছে। নির্বাচন কমিশনারের দাবি, ইভিএমের কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দিলে গণনার ব্যাকআপ হিসেবে এটি কাজ করবে। তবে রাজ ঠাকরের অভিযোগ, এই ইউনিটের ব্যবহার নিয়ে কমিশন যথেষ্ট স্পষ্টতা দেয়নি। নির্বাচন কমিশন অবশ্য রাজ ঠাকরের এই অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে 2011 সাল থেকে এই মার্কার পেন ব্যবহার করা হচ্ছে। এবার ভোট দেওয়ার পর কালি মুছে পুনরায় ভোট দেওয়া অসম্ভব। যদি কেউ কালি মুছে পুনরায় ভোট দেওয়ার চেষ্টা করেন তবে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। রাজ ঠাকরের পাশাপাশি শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে একই অভিযোগ করেছেন। পশ্চিমবঙ্গে আইপ্যাক কাণ্ড নিয়ে যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং পুলিশের সঙ্গে সংঘাত চরমে, ঠিক সেই সময়ে পশ্চিমবঙ্গের পড়শি রাজ্যেও পুলিশের সঙ্গে সংঘাতে জড়ালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বৃহস্পতিবার ইডির দপ্তরে বিশাল বাহিনী নিয়ে তল্লাশি অভিযানে যায় রাঁচি এয়ারপোর্ট থানার পুলিশ। অভিযোগ, জিজ্ঞাসাবাদের সময় রাজ্য সরকারি কর্মী সন্তোষকে ইডির 2 আধিকারিক মারধর করেন। শুধু তাই নয়, তাকে দিয়ে জোর করে অপরাধ স্বীকার করানো হয়। তারপরে ইডির বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে রাঁচি এয়ারপোর্ট থানার দ্বারস্থ হন সন্তোষ।
ত্রিপুরার পরে এবার মধ্যপ্রদেশ, ফের উস্কে উঠল অ্যাঞ্জেল চাকমা হত্যাকাণ্ডের স্মৃতি। মধ্যপ্রদেশের অনুপপুর জেলার অমরকণ্টকে ইন্দিরা গান্ধী জাতীয় উপজাতি বিশ্ববিদ্যালয়ে ছাত্রাবাসে এক ছাত্রকে হেনস্থার অভিযোগ উঠল 5 জন পড়ুয়ার বিরুদ্ধে। জানা গিয়েছে, আক্রান্ত হিরজ্যোতি দাস ওই শিক্ষা প্রতিষ্ঠানে অর্থনীতি বিভাগে স্নাতকোত্তর স্তরের পড়ুয়া। ঘটনার সূত্রপাত মঙ্গলবার। হিরজ যখন ছাত্রাবাসের স্নানাগার থেকে নিজের ঘরে যাচ্ছিলেন, তখন ছাত্রাবাসের বেশ কয়েকজন তার উদ্দেশ্যে প্রশ্ন করেছিল যে তিনি কোথা থেকে এসেছেন ও ছাত্রাবাসে কি করছেন। ওই দিন বিকেল 4টে নাগাদ তাকে মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনার পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্তদের বহিষ্কার করেন। আক্রান্তের অভিযোগের ভিত্তিতে স্থানীয় থানায় অভিযোগও দায়ের করা হয়। গুজরাট উপকূলের কাছে আটক পাকিস্তানি নৌকা। জলসীমা লঙ্ঘন করে সৈকতের কাছে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেই নৌকাটিকে আটক করে ভারতের উপকূলরক্ষী বাহিনী। ওই নৌকায় 9 জন যাত্রী ছিলেন। প্রাথমিকভাবে অনুমান তারা প্রত্যেকেই পাকিস্তানি মৎস্যজীবী। তবে নৌকা আটক হওয়া যাত্রীদের অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। বিহারের সমস্তিপুরে সোনার দোকানে চুরির অভিযোগের তদন্তে 4 দিন পুলিশি হেফাজতে রেখেও নির্যাতিত যুবকের বিরুদ্ধে কোনো প্রমাণ জোগাড় করতে না পারায় তাকে শেষমেশ ছেড়ে দিতে বাধ্য হন অফিসাররা। বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়তেই তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। তারপরেই গোটা ঘটনা প্রকাশ্যে আসে। যুবকের পরিবারের পুলিশের বিরুদ্ধে থানায় অকথ্য নির্যাতনের অভিযোগ তুলেছে। নির্যাতন করতে করতে অফিসাররা এতটাই উন্মত্ত হয়ে গিয়েছিলেন যে যুবকের যৌনাঙ্গে পেট্রোলও ঢেলে দেন তারা। সেই যুবক এখন সংকটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগের ভিত্তিতে 3 জন পুলিশ অফিসারকে সাসপেন্ডও করেছে বিহার পুলিশ। কাজু বাদামের বাক্সের ভেতর লুকিয়ে রাখা গাঁজা। দিল্লিতে আন্তঃরাজ্য গাঁজা পাচার চক্রের উন্মোচন। পুরোহিত সহ 3 জনকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত অন্য 2 জন হলেন পূর্ব দিল্লির খিচিরপুরের বাসিন্দা সোনু এবং পুরী মন্দিরের পুরোহিত রুদ্রপ্রতাপ সুয়ার ওরফে পাপ্পু সুয়ার। এই মামলায় মোট 165.74 কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। তদন্তকারীদের দাবি, গত বছরে এই দলটি 100টিরও বেশি মোবাইল ডেলিভারি সমন্বয় করেছিল। পুলিশ জানিয়েছে, সোনুর কাছ থেকে 2টি এবং অজিতের কাছ থেকে 1টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। নেটওয়ার্ক অন্যান্য লিঙ্কগুলি শনাক্ত করার জন্য আরও তদন্ত চলছে। প্রসঙ্গত, গত 1 বছরে ওড়িশা থেকে রাজধানীতে 5000 কেজিরও বেশি গাঁজা পাচারের অভিযোগে একটি আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের সন্ধান পাওয়ার পর দিল্লি পুলিশের অপরাধ শাখা 3 জনকে গ্রেপ্তার করেছে। এখন রাজ্যের খবর। আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। ইডির বিরুদ্ধে রাজ্য পুলিশের পক্ষ থেকে যে এফআইআর করা হয়েছিল তাতে স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। এদিন সুপ্রিম কোর্টে স্পষ্টভাবে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, ইডির কাজে পুলিশের হস্তক্ষেপ নিয়ে সুপ্রিম কোর্টের কথায় উপযুক্ত নথি নিয়ে যদি কোনো সংস্থা তদন্ত করতে যায় তবে তাদের উদ্দেশ্যে নিয়ে কোনো প্রশ্ন তোলা যায় না। এর পাশাপাশি কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যদি সঠিকভাবে কাজ করে তার সাথে কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করছে তাও বলা যায় না। শীর্ষ আদালত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, সব সংস্থা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে তা সুনিশ্চিত করতে হবে। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 3রা ফেব্রুয়ারি এই মামলার শুনানি হবে। এর সাথে লাউডন স্ট্রিট এবং সেক্টর 5-এ প্রতীক জৈনের বাড়ি এবং আইপ্যাকের দপ্তর ও তার আশেপাশে এলাকার সিসিটিভি ফুটেজ পরবর্তী শুনানি পর্যন্ত সংরক্ষণ করার জন্য বলা হয়েছে। এসআইআর ঘিরে নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হিসেবে ব্যবহার করা হয়, তবে এখন তা মানতে নারাজ জাতীয় নির্বাচন কমিশন। বয়সের প্রমাণ থাকা মাধ্যমিক অ্যাডমিট কার্ড এসআইআর শুনানিতে গ্রহণযোগ্য হবে না বলে বৃহস্পতিবার নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কমিশনের পক্ষ থেকে রাজ্যের সিইও দপ্তরে চিঠি পাঠিয়ে জানানো হয়েছে, মাধ্যমিক অ্যাডমিট কার্ড শুনানির স্বীকৃত নথি হিসেবে অনুমোদন দেওয়া হচ্ছে না। কমিশন জানাচ্ছে, 2025 সালের 27 অক্টোবর নির্বাচন কমিশন যে বিজ্ঞপ্তি জারি করেছিল নথি হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের উল্লেখ ছিল না, তাই তা গ্রহণ করা যাবে না। ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে এর আগে যে 11টি নথির উল্লেখ করা হয়েছিল তাতে মাধ্যমিক সার্টিফিকেটকে গ্রহণযোগ্য বলা হলেও অ্যাডমিট কার্ড ছিল না। যুক্তি ছিল, সার্টিফিকেটে জন্ম তারিখ এবং সালের উল্লেখ আছে। পরে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকেও নথি হিসেবে যুক্ত করার আবেদন জানানো হয়। সেই আবেদন মঞ্জুর করল না নির্বাচন কমিশন।
ভাড়া বাড়িতে বসে চলছিল জাল নোট ছাপানো, সেই মতো সব রকম ব্যবস্থা ছিল। সোনারপুরে, রাজপুরে সেই চক্রের হদিশ পেল কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্স। গ্রেপ্তার করা হলো 3 জনকে। দাসানীপাড়ার রামকৃষ্ণপল্লীর ওই বাড়ি থেকে 3টি স্ক্যানার, রঙিন প্রিন্টার যন্ত্র সহ প্রায় 15,000 টাকার জাল নোট উদ্ধার হয়েছে। 28 জানুয়ারি পর্যন্ত 3 জনকে পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। সরকারি অফিসে দিনের আলোয় তাণ্ডব চলার অভিযোগ উঠেছে। ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে চেয়ার, টেবিল। ঘটনার সময় পাশের ঘরে উপস্থিত থাকা ভিডিও জানিয়েছেন তিনি কিছুই টের পাননি। মুর্শিদাবাদের ফারাক্কায় ব্লক উন্নয়ন আধিকারিক জুনায়েদ আহমেদের এই বয়ান ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। পুলিশের দায়ের করা এফআইআরে কেন মূল অভিযুক্ত তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের নাম নেই তা নিয়েও উঠেছে প্রশ্ন। শেষে খেলার খবর। বৃহস্পতিবার প্রকাশিত হলো অস্ট্রেলিয়ান ওপেনের সূচি। তাতে একই অর্ধে রয়েছেন ইয়ানিক সিনার এবং নোভাক জোকোভিচ। সব ঠিক থাকলে সেমিফাইনালে দুজনের দেখা হতে পারে, তবে সিনার আলকারাজ দ্বৈরথ ফাইনালের আগে হচ্ছে না। 2 খেলোয়াড় রয়েছেন 2 অর্ধে। শক্তিশালী কর্ণাটককে হারিয়ে বিজয় হাজারে ট্রফির ফাইনালে উঠল বিদর্ভ। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সের মাঠে বিদর্ভের জয়ের নায়ক দর্শন নালকান্ডে ও আমন মোখাডে। বল হাতে 5 উইকেট নেন দর্শন। রান তাড়া করে নেমে 100 রান করেন আমন। সেমিফাইনালে প্রথম ব্যাট করে 280 রান করে কর্ণাটক। 22 বল বাকি থাকতে সেই রান তাড়া করে জিতে যায় বিদর্ভ। সৌরাষ্ট্র বনাম পাঞ্জাব ম্যাচের জয়ী দলের বিরুদ্ধে খেলবে তারা। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।